হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস, আর এই ক্লাসে আমি কোষে দেখি 1.2 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। শুরুতেই বলবো যে আমার এই চ্যানেলে অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে আপলোড করছি। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসের অঙ্কগুলো পাবে। আর এই সমস্ত অঙ্কগুলো প্রথমেই পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং সেখান থেকে ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। তো এখানে এক দাগে আছে 2 টাকার 12.12% কত পয়সা দেখি, অর্থাৎ 2 টাকার 12.12% আছে, এটা কত পয়সা সেটা হিসাব করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে এই 2 টাকাকে পয়সায় পরিণত করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখব 2 টাকা সমান 2 টাকা সমান আমরা জানি 200 পয়সা, কারণ 1 টাকাতে 100 পয়সা হয় আর 2 টাকাতে 200 পয়সা হয়, 200 পয়সা। তাহলে 200 পয়সার যেটা ছিল 2 টাকার 12.12%, সেটাকে লিখব 200 পয়সার 12.12%। তাহলে এটা সমান 200 হলো ইন্টু এই 12.12 বাই 100, 12.12 বাই 100, এটা গুণ করতে হবে। তাহলে এখানে হবে পয়সা সমান 200 ইন্টু 12 দুগুণে 24 আর 1 25, এটা 25/2, 25/2 বাই 100 পয়সা সমান 200 ইন্টু 25/2 লিখে নিলাম, আর এই 100 এটা লিখবো কি 1, 25/2 এবং 100টা লিখবো 1/100, এটা আছে। তাহলে এটা হবে পয়সা। এখন 100 আর 200 কাটাকুটি করলে 2 হলো এবং 2 2 কেটে দিলাম, তাহলে এখানে পেলাম 25 পয়সা। এরপর 1 এর 2, 1 এর 2টাতে 840 টাকার না 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। 840 গ্রামের 30% সমান, তাহলে এখানে যেহেতু গ্রাম আছে, গ্রামকে পরিবর্তন করতে হচ্ছে না, কারণ উত্তরটা গ্রামে ওখানে চেয়েছে। তাহলে 840 লিখব ইন্টু 30/100, এখানে লিখব গ্রাম। এই ব্র্যাকেট দিয়ে গ্রাম কথাটা কিন্তু লিখতে হবে। তো 10 দিয়ে কাটলে 3 10 কে 30, 3, আর এখানে 10 দিয়ে কাটলে 10 10 কে 100, 10 দিয়ে কাটলে 10 1 কে 10, আর এখানে 840 কে 10 দিয়ে ভাগ করলে 84 হবে। এই শূন্যটা কেবল এখানে দিতে হবে না, তাহলে 84 তার সাথে সেটাকে 3 দিয়ে গুণ, 84 ইন্টু 3, 3 4 12 2 হাতে 1, 3 8, 3 8 24 আর 1 হাতে ছিল, তাহলে 25 সমান 252 গ্রাম। তাহলে এটা উত্তর আসছে 252 গ্রাম। এরপরে 3 দাগ দেখো, 3 দাগে আছে 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকার 8% সমান 25 লিখব ইন্টু 8/100, এখানে লিখব টাকা। তো সমান, তাহলে এখানে এই 25টা যেহেতু উপরে আছে, 100 নিচে আছে, আমি এখান থেকে কাটাকুটি করতে পারি। 25 1 কে 25 আর 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটলে 4 1 কে 4, 4 2 কোনো 8, উপরে আছে 1 আর 2 আর নিচে আছে কেবল 1, এটা টাকা লিখব। তাহলে 1 আর 2 গুণ করলাম, 1 দিয়ে ভাগ, তাহলে এখানে হবে 2 টাকা। তাহলে কি পেলাম, অতএব 25 টাকার 8% সমান 2 টাকা। এরপরে 1 এর 4, 1 এর 4 আছে 55 গ্রাম, 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রাম, এখানে দেখতে হবে যে যেখানে এর কথাটা আছে সেটাকে নিচে লিখতে হবে, অর্থাৎ 55 গ্রাম
5 কিলোগ্রামের কত দেখি। তো এখানে যেহেতু 5 কিলোগ্রামের আছে, সুতরাং আমরা 55কে 5 কিলোগ্রাম দিয়ে ভাগ করব। এখন এখানে গ্রাম আছে, এটা কিলোগ্রাম আছে, তো এই 5 কিলোগ্রামটাকেও গ্রামে পরিণত করব, তারপরে তার শতকরা ভাগ হিসাব করব। তো প্রথম কাজ হবে 5 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করা। 5 কিলোগ্রাম সমান 5 ইন্টু, আমরা জানি যে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তো এখানে 1000 দিয়ে গুণ করব, এটা হবে গ্রাম, সমান 5000 গ্রাম। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা অংশ সমান 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা অংশ সমান 55 গ্রাম আছে, তাহলে 55 লিখলাম উপরে, আজ 5 কিলোগ্রাম অর্থাৎ 5000 গ্রাম নিচে, ডান দিকে 100 লিখতে হবে। তাহলে এটা হলো। এখন দুটো শূন্য এইভাবে আমরা কাটাকুটি করতে পারি, বা 100 দিয়ে কেটে কেটে 50 লেখা যায়। তাহলে আমি দুটো করে শূন্য কেটে দিলাম। এখন 5 দিয়ে কাটলে 5 11 55, আর এটা হবে 5 দিয়ে কাটলে 5 10 কে 50 সমান 11/10 অংশ, আর এটা দশমিক ভগ্নাংশ করলে এটা 1.1 অংশ। তাহলে এভাবে লেখা যায়, বা আমরা যদি 10 দিয়ে 11কে ভাগ করি, 10 1 10, তাহলে এটা 1/1 হতে পারে। তাহলে কি লিখবো? তাহলে অতএব 55 গ্রাম 5 কিলোগ্রামের 1/1/10% বা 1.1%। তাহলে এটা হলো 4 দাগ। 5 দাগ আছে, 5 দাগে আছে 1.25, পরের অঙ্ক আছে 1.25 টাকা। 5 টাকার শতকরা কত দেখি। তাহলে এখানে টাকা আছে, এটাও টাকা আছে, তাহলে টাকাকে টাকা হিসাবে রাখবো। 1.25কে, যেহেতু 5 টাকার এর কথাটাই 5 টাকার মধ্যে আছে, সেহেতু এই 5 টাকা দিয়ে একে ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা অংশ পাবো। (1.25 টাকা 5 টাকার শতকরা অংশ সমান 1.25 উপরে আর 5 টাকা নিচে, ডান দিকে হবে 100। তাহলে একটু সরল করতে হবে। 1.25, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে দশমিকটা আমি যদি না লিখি, তাহলে নিচে দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা, একের পিঠে দুটো শূন্য দিতে হবে। এখানে 5 আর এখানে 100। এখন 100 100 কেটে দিলাম, কেটে দিলে 100 1 100, 100 1 100, 5 এবং 125 কাটছি, 5 1 5, 5 25 125, তাহলে এটা আছে 25 × 1/1 আর 1। তাহলে নিচে 1 1 1 1 1 দেবো না, আর 25 1 25, তাহলে হলো অতএব 1.25 টাকা 5 টাকার 25%। এরপরে 1 6, 1 6তে আছে 16 লিটার। 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে 16 লিটার আছে, 1000 লিটারে কত অংশ দেখতে হবে। তো 16টাও লিটারে আছে, 1000টাও লিটারে আছে, তাহলে সেটা লিখতে হবে 16 লিটার 1000 লিটারের শতকরা অংশ সমান 16 উপরে নিচে 1000, ডান দিকে ইন্টু দিয়ে 100।
এত হবে পার্সেন্ট, যেহেতু এখানে শতকরা কথাটা লিখেছি পার্সেন্ট চিহ্নটা দেব না, শতকরা কথাটা না লিখলে পার্সেন্টের চিহ্নটা দিতাম। তাহলে আমরা এইভাবে কাটতে পারি, দুটো শূন্য কাটতে পারি, বা সেভাবে না বলে 100 দিয়ে কাটলাম, 101কে 100, এখানে 110কে 1000, তাহলে দুটো শূন্য কাটলে ঠিক 10ই থাকতো। তো সেভাবে না কেটে আমি 100 দিয়ে কেটেছি। এখন 16/10 আছে, 16/10, তাহলে এটা হতে পারে 16/10, যেটা আমরা 1.6 লিখতে পারি। আর সেটা না লিখে এই 16/10কে কাটাকুটি করে 2 দিয়ে কাটছি, 5, আর এখানে 8, তাহলে সমান 8-এর 5। তো 5 দিয়ে 8কে যদি ভাগ করা হয়, 5-1কে 5, 3, তাহলে এটা হবে 1/3-এর 5, 1.6ও লেখা যাবে, 1/3-এর 5ও লেখা যাবে। তাহলে অতএব 16 লিটার 1000 লিটারের 16 লিটার 1000 লিটারের 1.6% বা 1/3-এর 5%। এরপরে আছে 2-এর দাগ। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে হিসাব করি। তো এখানে জানতে হবে যে যখন 1/5 অংশ বলা আছে, তাহলে মোট বাড়িটা 1 অংশ, তার থেকে 1/5 অংশ হয়ে গেলে কত বাকি থাকছে সেটা বের করতে গেলে 1 থেকে এই 1/5 বিয়োগ করতে হবে। তাহলে বাড়িটি রং করতে বাকি আছে, বাড়িটি রং করতে বাকি আছে সমান 1 - 1/5 অংশ। তাহলে 1/1 যদি লিখে নিই, 1 এবং 5 এর লসাগু এখানে 5, তাহলে 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 1কে গুণ, 5-1কে 5, মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1-এর সাথে 1-এর গুণ, এত অংশ সমান বিয়োগ করলে 4/5 অংশ। আর যে কোনো অংশ বা ভগ্নাংশ থাকলে তাকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা অংশ পাই। তাহলে 4/5 অংশ, এটাকে যদি শতকরায় পরিণত করতে হয় তাহলে 4/5 ইন্টু 100, এখানে দেবো পার্সেন্ট। তাহলে এখন কাটাকুটি করলে 5 নিচে 100 উপরে, তাহলে আমরা জানি 5-20 100 হয়, আর নিচে 1, তো 1টা দেবো না, 4-20 80, এটা সমান 80%। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। অতএব বাড়িটির শতকরা 80% রং করা বাকি আছে। তাহলে এখানে শতকরা কথাটা লেখা যাবে না, কেন কি এখানে পার্সেন্ট চিহ্নটা দিয়েছি, আবার পার্সেন্ট চিহ্নটা না দিলে আমি শতকরা কথাটা লিখতাম। এরপর 3 দাগ। 3 দাগে হলো নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্র ছাত্রী সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে ছাত্রছাত্রীর মোট সংখ্যা 60 জন, তাহলে 60 জন থেকে 30% ছাত্রী, তাহলে 60 জনে 30% কত হবে সেটা প্রথম বের করে নিতে হবে। তাহলে যত বেরোবে 60 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করলে আমরা এখানে মোট ছাত্র সংখ্যা পাবো। তাহলে প্রথম কাজ হবে 60 জনের 30% সমান কতজন, এটা বের করা। 60 জনের 30% সমান 60 ইন্টু 30/100। তাহলে এত জন লিখতে হবে, যেহেতু আমি এখানে এইটা লোক সংখ্যাকে বোঝাচ্ছে। এবার যদি 10 দিয়ে কাটা হয়, 3×10 = 30, 10 দিয়ে কাটলে 10×10 = 100, 10 এবং 60 কাটলাম, 10-1 = 10, 6×10 = 60, উপরে আছে 6 এবং 3 সমান 6 ইন্টু 3,
জন সমান 18 জন। তাহলে অতএব এই 18 জন অর্থাৎ এই 30% বা 30% ছাত্রী সংখ্যা ছিল, অতএব ছাত্রী সংখ্যা সমান 18 জন। আচ্ছা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 60 জন। অতএব এখানে ছাত্রের সংখ্যা এই 60 জন থেকে ছাত্রী সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে 60 থেকে 18 বিয়োগ, এটা হলো 2 হাতে 1, 2 2 4 42 সমান 42 জন। তো এখানে প্রশ্নে ছিল হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। অতএব নূরজাহানের শ্রেণীতে মোট 42 জন ছাত্র আছে। চার দাগে আছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। তাহলে মোট সারের মোট ওজন, এখানে মোট পরিমাণ 120 কিগ্রা, তাহলে 120 কিগ্রা এর 60% কত হবে সেটা বের করব, সেটা হবে ইউরিয়া সারের পরিমাণ। 120 কিগ্রা এর 40% এর মান কত সেটা বের করব, আর সেটা হবে পটাশ সারের পরিমাণ। এভাবে কোন সার কতটা আছে বের করতে পারবো। তাহলে এটা হলো 4। তাহলে সারের মোট পরিমাণ সমান 120 কিগ্রা। তারপরে 120 কিগ্রা এর 60% বের করতে হবে। এর 60% সমান 120 ইন্টু 60 বাই 100 কিগ্রা। তো এখানে 10 দিয়ে কাটলে 6 10 কে 60 আর 10 10 কে 100, 10 দিয়ে যদি 120 কাটি, 12 10 কে 120 আমরা জানি, তাহলে এখানে থাকছে 12 এবং 6, নিচে থাকছে 1 না দিলেও চলবে, 12 ইন্টু 6 কিগ্রা সমান 6 বারং 72 কিগ্রা। তারপরে 120 কিগ্রা এরপরে আছে 40% সমান 120 ইন্টু 40 বাই 100 কিগ্রা। তো যদি 10 দিয়ে কাটা হয়, 10 10 কে 100 আর 4 10 কে 40, 10 কাটবো, 10 1 কে 10 আর 12 10 কে 120। তো এটা হলো 12 ইন্টু 4 কিগ্রা সমান 4 বারং 48 কিগ্রা। তাহলে 60% মানে 72 কিগ্রা হলো, আর 40% এটা 48 কিগ্রা হলো। তো প্রশ্ন ছিল ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। অতএব ওই মিশ্র সারে এখানে ইউরিয়া আছে 60%, তাহলে ইউরিয়ার পরিমাণ
প্রথম 72 কেজি বেরিয়েছিল, তাহলে এটা 72 কিগ্রা। ও পটাশের পরিমাণ পটাশের পরিমাণ 48 কিগ্রা। এরপরে 5-এর দাগ। এখানে 5-এর দাগে আছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে 10 টাকা ছিল, এখন খাতার দাম হয়েছে 12 টাকা, তাহলে 2 টাকা বাড়লো। তো 10 টাকা দামে 2 টাকা বেড়েছে, 100 টাকা দামে কত বাড়তো সেটা হিসাব করতে হবে। তাহলে এখানে ঐকিক নিয়ম আমরা করতে পারি, বা ত্রৈরাশিক পদ্ধতিতেও অঙ্কটা করা যেতে পারে। তাহলে এখানে লিখে নেব যে আমার স্কুলে খাতার দাম ছিল, খাতার আগের দাম, বা আগের না লিখে এখানে পূর্বের দাম লিখছি, পূর্বের দাম সমান 10 টাকা, ও পরের দাম সমান 12 টাকা। তাহলে খাতার দাম কত বাড়লো? খাতার দাম বৃদ্ধি পায় সমান 12 মাইনাস 10 টাকা সমান এটা হবে 2 টাকা। তো এখানে 10 টাকায় বৃদ্ধি পাচ্ছে 2 টাকা, তাহলে 100 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো পূর্বের দাম আর বৃদ্ধির পরিমাণ। পূর্বের দাম এবং দাম বৃদ্ধির পরিমাণ, পূর্বের দাম এটা টাকাতে আছে, আর দাম বৃদ্ধির পরিমাণ এটাও টাকাতে। তাহলে পূর্বের দাম যখন 10 টাকা, দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা, পূর্বের দাম 100 টাকা হলে দাম কত বাড়তো? দাম কত বাড়তো এটা, তাহলে তাকেই বলে যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বের দামের সাথে দাম বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক, কারণ পূর্বের দাম যে যত বেশি হতো দাম বৃদ্ধি তত বেশি হতো। তাহলে পূর্বের দামের সাথে দাম বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে লিখব কি যে পূর্বের দাম 10 টাকা হলে দাম বৃদ্ধি পায় 2 টাকা, পূর্বের দাম 10 টাকা হলে দাম বৃদ্ধি পায় সমান 2 টাকা, পূর্বের দাম 1 টাকা হলে দাম বৃদ্ধি পায় সমান 2, তার নিচে 10 আসবে, 2/10 টাকা। পূর্বের দাম যদি 100 টাকা হতো, তাহলে দাম বৃদ্ধি পাবে সমান 2 × 100, আর তার নিচে হবে 10 টাকা। তাহলে 10 দিয়ে কাটলে 10 × 10, এখানে 10 × 100, তাহলে 2 × 10 টাকা। তাহলে কি হলো? তাহলে সমান 20 টাকা। তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা বেড়েছে, 100 মধ্যে দাম বেড়েছে 20 টাকা, অতএব তাহলে 20% উত্তর আসবে, উত্তর হবে 20%। এখন হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। অতএব খাতার দাম 20% বেড়েছে।
এরপর 6 এর দাগ। 6 এর দাগে আছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে এখানেও তাই, 4 টাকার মধ্যে 2 টাকা বেড়েছে, 6 টাকা হয়েছে। তাহলে 4 টাকায় বৃদ্ধি পায়, এখানে 6 টাকা, তাহলে 100 টাকায় কত বৃদ্ধি পায় সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে লিখে নিতে হবে যে বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তাহলে পূর্বের বাস ভাড়া বা আগের বাস ভাড়া, পূর্বের বাস ভাড়া সমান 4 টাকা, আর পরের বাস ভাড়া সমান 6 টাকা। তাহলে বাস ভাড়া কত বাড়লো এটা সহজে বের করা যাবে। বৃদ্ধি সমান 6 মাইনাস 4 টাকা সমান 2 টাকা। তাহলে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে 2 টাকা, 4 টাকায় বৃদ্ধি পেলো 2 টাকা, তাহলে 100 টাকায় কত বৃদ্ধি পায় সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো পূর্বের বাস ভাড়া এটা টাকাতে হবে, আর ডান দিকে লিখব বৃদ্ধির পরিমাণ এটাও টাকাতে। তো পূর্বের বাস ভাড়া যখন 4 টাকা তখন বাড়ছে 2 টাকা, পূর্বের বাস ভাড়া যদি 100 টাকা হতো তখন এটা কত বাড়ছে সেটা বের করতে হবে। তাহলে পূর্বে এখানে জানতে হবে যে বাস ভাড়া যদি আগে অনেক বেশি থাকতো তাহলে সেই অনেক বাস ভাড়াতে বৃদ্ধি পেতেও অনেক, কিন্তু 4 টাকা যেহেতু পূর্বের বাস ভাড়া 2 টাকা বেড়েছে, বাস ভাড়া যদি আরও কম থাকতো তাহলে এই বৃদ্ধির পরিমাণ কিন্তু আরও কম হতো। তাহলে পূর্বের বাস ভাড়ার সাথে বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক, পূর্বের বাস ভাড়ার সাথে তার মানে কি হলো, তার মানে 4 টাকায় যে পরিমাণ বেড়েছে যদি 100 টাকা বাস ভাড়া থাকতো তাহলে কিন্তু বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হতো। এদিকটা বাড়লে এদিকটা বাড়ছে, অর্থাৎ এটা সরল সম্পর্ক বোঝায়। তাহলে পূর্বের বাস ভাড়ার সাথে বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক আচ্ছা, তাহলে লিখবো কি, পূর্বের বাস ভাড়া 4 টাকা হলে বৃদ্ধি পায় 2 টাকা, পূর্বের বাস ভাড়া 4 টাকা হলে বৃদ্ধির পরিমাণ সমান 2 টাকা, পূর্বের বাস ভাড়া 1 টাকা হলে বৃদ্ধির পরিমাণ সমান 2, তার নিচে 4 আসবে টাকা, আর পূর্বের বাস ভাড়া যদি 100 টাকা হতো বৃদ্ধির পরিমাণ সমান 2 × 100 বাই 4 টাকা। তাহলে কাটাকুটি করলে 2 1 কে 2, 2 2 4, এই 2 এবং 100 কাটলে এটা হলো 50 সমান 50 টাকা। তাহলে কি হলো, তাহলে 50 টাকা উত্তর এলো। তাহলে 50% বাস ভাড়া বেড়েছে। প্রশ্ন ছিল বাস ভাড়া শতকরা কত বেড়েছে, অতএব বাস ভাড়া বাস ভাড়া 50% বেড়েছে। তাহলে এখানে মনে রাখতে হবে শতকরা কথাটা বললে পার্সেন্ট চিহ্ন দেব না, শতকরা কথাটা এখানে বলিনি তাই এখানে পার্সেন্ট চিহ্নটা দিলাম। এরপরে 7 এর দাগ,
সাথে দাগে আছে চিনির দাম বাড়ার জন্য। আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে দেখি। তাহলে কি হলো, তাহলে চিনির দাম বেড়েছে বলে আগে যে চিনির জন্য খরচ হতো 125 টাকা সেটার জন্য এখন খরচ হচ্ছে 150 টাকা। তাহলে এখান থেকে শতকরা বৃদ্ধি খুব সহজে পাওয়া যাবে যে তাহলে 125 থেকে যদি 50 হয় তাহলে বাড়লো কত, 25 টাকা বাড়লো। 125 টাকায় যদি 25 টাকা বাড়ে তাহলে 100 টাকায় কত বাড়তো সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে চিনির জন্য পূর্বের খরচ, চিনির পূর্বের দাম, চিনির আগের দাম বা পূর্বের দাম একই কথা। আগের দাম সমান 125 টাকা আর পরের দাম সমান 150 টাকা। তাহলে বৃদ্ধির পরিমাণ সমান 150 থেকে 125 বিয়োগ করতে হবে। তাহলে এটা হবে 25 টাকা। 5 হাতে 1 3 3 আর 2 দিলে 5 হয়। তাহলে এটা হলো কি 25 টাকা। তাহলে 125 টাকায় 25 টাকা বেড়েছে, তো 100 টাকায় কত বাড়বে তার জন্য লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো পূর্বের দাম বা আগের দাম এখানে আগের দামটা টাকাতে আর বৃদ্ধির পরিমাণ সেটাও টাকাতে। তাহলে পূর্বের দাম 125 টাকা, তখন বাড়ছে 25 টাকা। পূর্বের দাম যদি 100 টাকা হতো তাহলে কত বাড়তো, এখানে 100 দিচ্ছি, তার কারণ হলো এই যে শতকরা বৃদ্ধি চাইছে সেই জন্য 100 দিচ্ছি। তাহলে আগের দাম যদি 125 টাকা ছিল তখন 25 টাকা বাড়তো। আগের দাম যদি 100 টাকা হয় তাহলে এই বৃদ্ধির পরিমাণটা একটু কম হবে। তাহলে কি এই আগের দামের সাথে বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক, আগের দামের সাথে বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক। আচ্ছা, তাহলে ঐকিক নিয়মে আবার করতে হবে যে আগের দাম 125 টাকা হলে বৃদ্ধি পাই 25 টাকা। আগের দাম 125 টাকা হলে দাম বৃদ্ধি পাই সমান 25 টাকা। তাহলে আগের দাম 1 টাকা হলে দাম বৃদ্ধি পাই সমান 25 আর তার নিচে আসবে 125 টাকা। আগের দাম 100 টাকা হলে দাম বৃদ্ধি পাই সমান 25 ইন্টু 100 বাই 125 টাকা। তো এটা হিসাব করতে হবে। এখন 25 দিয়ে কাটাকুটি করলে 25 একে 25, 5 25 125, এখন 5 1 কে 5, 5 20 100। তো উপরে আছে 1 এবং 20, 20 1 কে 20, নিচে 1 আছে, তাহলে নিচে 1 দিয়ে ভাগ করলে 20 কে 20 আমরা পাবো, তাহলে সমান 20 টাকা। এখন উত্তর লিখতে হবে। তাহলে বলা আছে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। অতএব চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে।
যেহেতু আমি এখানে শতকরা লিখেছি তাই পার্সেন্ট চিহ্নটা দেব না। আচ্ছা, এরপরে 8। 8-এ আছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। তাহলে এখানে এখানে বোঝার বিষয় হলো ওই সময় রোজিনা শেফালির থেকে, তাহলে শেফালির থেকে যার থেকে, তাহলে যেহেতু শেফালির থেকে আছে তাহলে শেফালির জায়গাতে 100 বসিয়ে দেখতে হবে যে রোজিনার কটা বেশি হচ্ছে। যেমন শেফালির আছে 65, তাহলে 65টা হলে কত বেশি করেছে আমরা 90 থেকে 65 বিয়োগ করলে পাবো। তাহলে সেটা আমি আগে করি, তারপরে পরপর বুঝিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কি শেফালি ওই সময় রোজিনার থেকে, তাহলে যখন রোজিনার থেকে হবে তাহলে রোজিনারটা 100 হলে কত কম হচ্ছে সেটা হিসাব করব। তাহলে প্রথমে করতে হবে কি, প্রথমে এই ফার্স্ট পার্টটা যে ওই সময় রোজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে এটা আগে বের করার চেষ্টা করি। তাহলে এটা রোজিনার অঙ্ক, এটা শেফালির অঙ্ক। তো 8-এর দাগ, রোজিনা অঙ্ক করেছে, রোজিনার অঙ্ক সমান 90টি। রোজিনার অঙ্ক 90টি আছে আর শেফালির অঙ্ক 65টি। আচ্ছা, 65টি। এখন প্রথম পার্টটা আছে যে রোজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে। তাহলে রোজিনার কত বেশি দেখি, রোজিনার বেশি অঙ্ক, রোজিনার বেশি অঙ্ক, রোজিনার বেশি অঙ্ক সমান 90 মাইনাস 65। তাহলে 90 থেকে বিয়োগ করব 65। 5 আর 5 দিলে 10 হয়, হাতে 1, 1 আর 6, 7, 7 আর 2 দিলে 9, তাহলে 25টি সমান 25টি। এখন এই যে 25টি বেশি, এটা কি 90-এর থেকে 25টি বেশি নাকি 65 থেকে 25টি বেশি এটা বুঝতে হবে। তো এখানে 65 থেকে 25টি বেশি। তাহলে কি, তাহলে শেফালির অঙ্ক যখন 65 তখন রোজিনার বেশি হচ্ছে 25টি। শেফালির অঙ্ক যদি 100 হতো তাহলে রোজিনার কত হতো, বা হ্যাঁ কটা বেশি হতো, তাহলে সেটাই হবে শতকরা বেশি। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো শেফালির অঙ্ক এটা টি দিয়ে লিখবো আমরা, আর রোজিনার বেশি অঙ্ক এখানেও টি দিয়ে লিখবো। তাহলে শেফালির অঙ্ক 65, রোজিনার বেশি অঙ্ক 25। যদি শেফালি 100টা অঙ্ক করতো তাহলে রোজিনার বেশিটা কত হতো, সেটা নিশ্চয়ই 25-এর চেয়ে বেশি হতো। তাহলে কি হলো, তাহলে শেফালির অঙ্কের সাথে রোজিনার বেশি অঙ্কের সরল সম্পর্ক। শেফালির অঙ্কের সাথে রোজিনার বেশি অঙ্কের সরল সম্পর্ক। তাহলে এখান থেকে ঐকিক নিয়মে আমরা লিখব যে শেফালির অঙ্ক 65 হলে রোজিনার বেশি অঙ্ক 25,
রোজিনায় বেশি অঙ্ক সমান 25টি, শেফালির অঙ্ক 1 হলে রোজিনার বেশি অঙ্ক সমান 25, তার নিচে 65 আসবে। শেফালির অঙ্ক যদি 100 হতো, রোজিনার বেশি অঙ্ক সমান 25, তাকে 100 দিয়ে গুণ বাই 65। তাহলে এখানে কাটাকুটি করতে হবে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 13 65। 5 100 গুণ করব, তাকে 13 দিয়ে ভাগ, সমান 5 × 100 বাই 13। তাহলে এটা হলো 500 বাই 13টি। তো 13 দিয়ে 500কে ভাগ করব। 3 13 39, এখানে হলো 9 আর 1 দিলে 10, হাতে 1, 4 আর 1 দিলে 5, শূন্য নামালাম। 7 13 91, 8 13, 3 8 24, 4, হাতে 1, 8 1 8, আর হাতে 3 8 24, 4, হাতে 2, হাতে 1 8, 10। তাহলে বিয়োগ করলে 6 হলো। তাহলে হবে 38 পূর্ণ 6 এর 13 সমান 38 পূর্ণ 6 বাই 13। তাহলে প্রথমটা হলো, অতএব রোজিনা শেফালির চেয়ে 38 পূর্ণ 6 এর 13% অঙ্ক বেশি করেছে। তাহলে একটা পার্টির উত্তর হলো। এবার আমাকে উল্টো, অর্থাৎ শেফালি রোজিনার চেয়ে কত কম অঙ্ক করেছে। তাহলে এখানে কম মানে এখানে যেহেতু 25টা বেশি ছিল, তাহলে শেফালি রোজিনার চেয়ে 25টা অঙ্ক কম করেছে। তো এক্ষেত্রে বলবো শেফালি রোজিনার অঙ্ক যখন 90টা, তখন শেফালি কম করছে 25টা। রোজিনার অঙ্ক যদি 100টা হতো, তাহলে শেফালি কত করত। তাহলে আবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাদিকে লিখব রোজিনার অঙ্ক, যেটা টি দিয়ে লিখব, আর ডান দিকে লিখব শেফালির কম অঙ্ক। তাহলে রোজিনার অঙ্ক যখন 90, শেফালি 25টা অঙ্ক কম করছে। রোজিনার অঙ্ক যখন 100, তখন শেফালি কত কম করবে। তাহলে কি হবে, তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে রোজিনার অঙ্কের সাথে শেফালির কম অঙ্কের সরল সম্পর্ক। শেফালির কম অঙ্কের সরল সম্পর্ক। তাহলে রোজিনার অঙ্ক যখন 90, শেফালির কম অঙ্ক 25। ঐকিক নিয়মে করব। রোজিনার অঙ্ক 90 হলে শেফালি 25টি কম অঙ্ক করে। রোজিনা অঙ্ক 1 হলে শেফালি, আচ্ছা 90 পরে 1 দিয়েছি, তাহলে 90টা নিচে আসবে। আর রোজিনা অঙ্ক যখন 100, তখন শেফালি করবে কত, 25 × 100, তাকে 90 দিয়ে ভাগ। তো 10 দিয়ে কাটাকুটি করলে 9 10 কে 90, এটা 10 10 কে 100। তাহলে এখানে আছে
25 ইন্টু 100 বাই 9, তাহলে 25, এখানে 25 আছে, 25 দিয়ে 100কে গুণ করতে হবে, তাহলে 25 দিয়ে 100কে গুণ করলে তো এখানে তাহলে হবে 250 বাই 9, তাহলে 250কে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দুগুণ 18, 8 আর 7 দিলে 25, হাতে 1, 8 আর 7 দিলে 15, হাতে 1, 2 হলো, 2 0, তাহলে 0 নামালাম, 7 নং, এটা হলো 7 নং 63 বিয়োগ করে 7 হবে, তাহলে 27 পূর্ণ 2 এর 9 সমান 27 পূর্ণ 7 এর 9, তাহলে অতএব এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে রোজিনা থেকে শেফালি, রোজিনার থেকে শেফালি রোজিনার থেকে 27.7/9% কম অঙ্ক করেছে। দেখা আছে সুহাসবাবু তার মাসিক আয়ের 63.23% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে দেখি। তো এখানে খরচের কথা বলা আছে 3,250, আর এখানে খরচের কথা বলা আছে 63.23, তাহলে কি হলো, তাহলে তিনি যে মাসিক আয় করেন তার 63.23 অংশ টাকার পরিমাণ হলো 3,250 টাকা, তাহলে তিনি 100% টাকার পরিমাণ, 100% হলে কত হতো, অর্থাৎ 100% মানে পুরো তার মাসিক আয়কে বোঝাই, তাহলে 63.23% যদি 3250 টাকা হয় তাহলে 100% টাকাটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হবে এই 63.23% এটা কত পার্সেন্ট হচ্ছে সেটা প্রথমে বের করে নিতে হবে। 63.23%, অর্থাৎ এটাকে পূর্ণ ভেঙে নিতে হবে বা এই 3 এবং 66 গুণ করতে হবে, তাহলে 6 6 3 গুণ করছি, 3 6 18 8, 3 6 18 1 19, তাহলে 198 হলো, তার সাথে 2 যোগ, তাহলে 10 এর 0 হাতে 1, 9 1 10 এর 0 2, তাহলে এটা হলো 200/3%। তাহলে কি হলো, তাহলে 200/3% এই টাকার পরিমাণ হচ্ছে 3,250 টাকা। তো এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো শতকরা অংশ এখানে শতকরা অংশ আর ডান দিকে আছে যে খরচের পরিমাণ। তো এখানে খরচের পরিমাণ না লিখে এখানে টাকার পরিমাণ লেখা বেশি যুক্তিযুক্ত হবে, টাকার পরিমাণ। তাহলে শতকরা অংশ যখন 200/3 তখন টাকার পরিমাণ হচ্ছে 3250, আর এখানে যখন 100% তখন এই টাকার পরিমাণ কত এটা আমাকে বের করতে হবে। তো এখানে লিখে ফেলতে হবে যে শতকরা অংশের সাথে টাকার পরিমাণের সরল সম্পর্ক, শতকরা অংশের সাথে টাকার পরিমাণের সরল সম্পর্ক। তাহলে কি হবে, তাহলে লিখতে হবে যে
200/3 অংশ টাকা, তাহলে শতকরা 200/3 অংশ টাকা টাকার পরিমাণ সমান 3250 টাকা। তো আমাকে 100% টাকাটা কত সেটা বের করতে হবে। তো শতকরা 1 অংশ টাকার পরিমাণ সমান 3250 বাই, এটা যেহেতু সরল সম্পর্ক সেই জন্য এটা নিচে আসবে, অর্থাৎ 200/3 টাকা। এবার শতকরা যখন 100% বা 100 টাকা, তখন এই টাকার পরিমাণটা কত হবে? 3250, আর উপরে 100 গুণ, এই 100 উপরে গুণ হলো, আর নিচে হবে 200/3। এটাকে সরল করতে হবে। তাহলে সরল করে লিখলে পাই 3250 ইন্টু 100, আর এই 3টা উপরে লিখতে হবে, আর যেটা 200 আছে এটা নিচে লিখতে হবে। তাহলে এত টাকা। 200 এবং 100 দিয়ে কাটছি, 100 একে 100, 100 দুগুণ 200। এরপরে 2 এবং 3250 কাটাকুটি করলে মুখোমুখি করা যায়, 32-এর হাফ 16, 50-এর হাফ 25। তাহলে এভাবে কাটাকুটি করতে পারি, বা 2 দিয়ে এই 3250-কে এখানে ভাগ করলেও এই 1625 আসবে। তাহলে এখন কি হলো? এখন এখানে যে 1625 আছে তার সাথে 3 গুণ করতে হবে, সমান 1625 ইন্টু 3 টাকা। এই গুণ মুখে মুখে করা যায়, বা এখানে পাতিয়েও গুণটা করা যাবে। 1 6 2 5 3, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, 3 6 18, 8 হাতে 1, 3 একে 3, আর 1 4। তাহলে পেলাম 4875 টাকা। তো প্রশ্ন ছিল যে মাসিক আয় কত হিসাব করে লিখি, তবে তার মাসিক আয় কত? অতএব সুহাসবাবুর মাসিক আয়, অতএব সুহাসবাবুর মাসিক আয় সমান 4875 টাকা। দশ দাগে আছে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং এবং 40% ঘরে হলুদ রং দিই। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4, তাহলে 4 5 20খানা ঘর এখানে আছে। তাহলে 20খানা ঘরের 10% ঘরের সংখ্যা কত সেটা দেখে নেব। 20খানা ঘরের 40% কটা ঘর হয় সেটা দেখে নেব প্রথমে, তারপরে সেই কটা ঘর গুনে গুনে লাল রং দেব এবং 40% ঘরে হলুদ রং দেব। তাহলে প্রথম কাজ হবে ঘরের সংখ্যা লিখে ফেলা। তাহলে এখানে মোট ঘরের সংখ্যা 20টি, বা ঘর 20টি আছে। তাহলে নিচের ছবিতে মোট ঘর সংখ্যা বা মোট ছোট ঘর সংখ্যা সমান 20। তাহলে ছোট ঘর আছে 20, 20 এর 10% সমান আমরা লিখব 20 ইন্টু 10% আছে, তাহলে 10/100। কাটাকুটি করলে 10 একে 10, 10 10 100, 10 একে 10, 10 দুগুণে 20, তাহলে সমান 2। তাহলে দুটি ঘর। 20 এর 40% আছে, 40% সমান 20 ইন্টু 40/100 সমান 20 দিয়ে কাটাকুটি করছি, 20 একে 20, 5 20 100, 5 একে 5, আর 5 8 40। তাহলে এখানে 8 এবং 1 গুণ করতে হবে, তাহলে 8। তাহলে আমাকে অতএব এখানে লাল রং করতে হবে দুটি ঘরে, লাল রং করতে হবে দুটি ঘর, ও হলুদ রং করতে হবে
8টি ঘর। তো এখানে ঘর কেটে নিলাম। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4, তাহলে 4 5 20খানা ঘর আছে। তো হলুদ রং দুটি ঘরে করতে হবে। তো আমি এইভাবে হলুদ রংটা আমি এভাবে বোঝাচ্ছি, কারণ আমার কাছে রং তো নেই, হলুদ রং নেই, তাহলে এভাবে বোঝালাম। না, এটা লাল লাল রং করতে হবে, এটা তাহলে এটা লাল রং। তারপরে হলুদ রং করতে হবে 8টি ঘরে, তাহলে পরপর এই 8টি ঘরে হলুদ রং করে দিচ্ছি। হলুদ রংটা আমি এভাবে বোঝাচ্ছি। 5টা হলো, 6টা, 7টা, 8টা। তাহলে হলুদ রং দুটো এবং লাল রং দুটো এবং হলুদ রং এই 8টা ঘরে করা হলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে তোমার ভিডিওটি দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপরে বা কোন ক্লাসের বা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।